হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের ফার্স্ট সামেটিভ এভলিউশনের 5 নম্বর কোশ্চেনটি, বোলপুর গার্লস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 230। তো প্রথমেই ক বিভাগের কোশ্চেনগুলি আলোচনা করব। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। কুচিপুড়ি নৃত্য কোন অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? অন্ধ্রপ্রদেশ, কেরল, মালাবার না তামিলনাড়ু? এরপরে নাম্বার 2, কুচিপুড়ি নৃত্য কোন অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? সেটা অন্ধ্রপ্রদেশের। রাইট আনসার হবে ক। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং। এরপরে স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে কবে? সেটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে বেথুনের, না এডওয়ার্ডের, না ডেভিড হেয়ারের, না গ্রে সাহেবের উদ্যোগে? তো ডেভিড হেয়ারের উদ্যোগে। 3 আইন লঙ্ঘন করেন কে? কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হল রানী শিরোমণি। বেগারি প্রথা যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহে। বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল নারকেলবেড়িয়া গ্রামে। সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, না সাঁওতাল বিদ্রোহের নেতা, না মুন্ডা বিদ্রোহের নেতা, না ভিল বিদ্রোহের নেতা? তো সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। তো খ বিভাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে বলছে। যে ভারতবর্ষের কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয়? কলকাতা শহরকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক বা ভুল নির্ণয় করব। তো সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা অবশ্যই ঠিক হবে। সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকাকে দামিনী কোহ বলা হতো, এটাও ঠিক লিখব। এরপরে উপবিভাগ 2-3। তো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। তো বিবৃতি 1, রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। তো এটা সতীদাহ বন্ধের অনুরোধ জানিয়ে, না ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে, না ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে? তো এটা সঠিক ব্যাখ্যাটি হবে 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে। তো 2-3 2 নম্বর কোশ্চেনের বিবৃতি দেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহে বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। না বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। না বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় ধর্ম আচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। তো এটা সঠিক ব্যাখ্যাটি হবে 2। তো এরপরে আলোচনা করব আমরা বিভাগ গ, ঘ, উম। তো এগুলি পিডিএফ আকারে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বিভাগ গ। 3-3 দাগের 2টি অথবা 3টি বাক্যে উত্তর দিতে হবে। তো এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 × 8, প্রতিটি প্রশ্নের মান 2 করে দেওয়া আছে। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্রাহ্মিকা পদ্ধতি কি? তো ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্ধিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। তো বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। 19 শতকের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন। তো এরপরে আলোচনা করব মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? তো মধুসূদন গুপ্ত স্মরণীয় কারণ তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি শবব্যবচ্ছেদ করেছিলেন। তিনি 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে শবব্যবচ্ছেদ করেন।
যা ভারতের আধুনিক চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তার এই অবদান ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। তো এরপরে গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? তো গ্রাম বার্তা প্রকাশিকা একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল কারণ এটি সাধারণ গ্রামবাসীদের ভাষায় প্রকাশিত হয় এবং কৃষক ও শ্রমিকদের অধিকার নিয়ে সরব হয়েছিল। তো কৃষক বিদ্রোহ ছিল মূলত এবং ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এটি দৃঢ় অবস্থান নিয়েছিল। হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত এই পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার অন্যতম উদাহরণ। তো এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনটি, পাইকান জমি কি? তো পাইকান জমি হলো সেই জমি যা পাইক বা সৈন্যদের বিনা করে দেওয়া হতো যাতে তারা রাজ্যের সুরক্ষা ও সামরিক কাজে নিয়োজিত থাকতে পারে। এটি বিশেষ করে মধ্যযুগে ও ব্রিটিশ পূর্ববর্তী সময়ে ব্যবহৃত একটি ভূমি ব্যবস্থা ছিল। তো পাইকরা এই জমি চাষ করতে পারত, তবে মূলত তাদের দায়িত্ব ছিল শাসকের জন্য সামরিক ও প্রতিরক্ষামূলক কাজ করা। তো এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, ফরাজি এবং ওয়াহাবি শব্দের অর্থ লেখো। তো ফরাজি শব্দটি ফরজ থেকে এসেছে যার অর্থ অবশ্য পালনীয় ধর্মীয় বিধান। ফরাজি আন্দোলন ছিল হাজী শরীয়ত উল্লাহের নেতৃত্বে ব্রিটিশ শাসন ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে পরিচালিত এবং ধর্মীয় ও সামাজিক আন্দোলন। ওয়াহাবি শব্দটি এসেছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নাম থেকে, যা মূলত একটি ইসলামী সংস্কারবাদী আন্দোলন। ভারতে ওয়াহাবি আন্দোলন সৈয়দ আহমেদ বেরেলভির নেতৃত্বে পরিচালিত হয় এবং এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবেও পরিচিতি লাভ করে। তো এরপরে আলোচনা করব 4-এর দাগে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। তো এখানে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা পুরো কোশ্চেনগুলি অ্যান্সার সহ আলোচনা করেছি। তো আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের সমাজ ও অর্থনীতি ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করে। তো 1 নম্বর পয়েন্টটি, পরিবেশের ইতিহাস আমাদের দেখায় কিভাবে প্রাকৃতিক পরিবর্তন যেমন জলবায়ু পরিবর্তন, দুর্ভিক্ষ, মহামারী সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রভাবিত করেছে। 2 নম্বর পয়েন্টটি হলো উপনিবেশবাদ ও শিল্পায়নের প্রভাব বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ ব্রিটিশ শাসনের সময় বন ধ্বংস, কৃষি সম্প্রসারণ ও খনিজ সম্পদের শোষণ পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। 3 নম্বর পয়েন্টটি দেখো, কৃষি ও অর্থনীতির বিকাশ পরিবেশের উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে সেচ ব্যবস্থা, নদীর প্রবাহ ও ভূমির উর্বরতা ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে 4 নম্বর পয়েন্টটি দেখো, প্রাকৃতিক দুর্যোগ যেমন 1770 সালের দুর্ভিক্ষ বা 1943 সালের বাংলার মন্বন্তর কিভাবে সমাজ ও রাজনীতিকে বদলে দিয়েছে তা বোঝার জন্য পরিবেশগত ইতিহাস অপরিহার্য। এরপরে 5-এর দাগে, নগরায়ন ও শিল্প বিপ্লব পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে, যা দূষণ, বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের নিঃশেষকরণের ইতিহাস চর্চায় বিশ্লেষণ করা হয়। 6 নম্বর পয়েন্টটি দেখো, পরিবেশগত নীতিমালা ও প্রতিরোধ আন্দোলন যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো 7 নম্বর পয়েন্টটি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন আজকের বৈশ্বিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়, যা পরিবেশের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নীতি নির্ধারণে সাহায্য করে। তো এরপরে দেখো 8 নম্বর পয়েন্টটি উপসংহারে, তো পরিবেশের ইতিহাস চর্চা আমাদের অতীতের ভুলগুলো বিশ্লেষণ করতে সহায়তা করে এবং ভবিষ্যতে মানুষের ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষার পথ দেখায়। তো এরপরে দেখো 4-এর 2 নম্বর কোশ্চেনটি, উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো। তো উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে যেমন 1854 সালে হয় আর কি। তো ব্রিটিশ ভারতের শিক্ষানীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এবং এটি ভারতের আধুনিক শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিতি লাভ করে। তো 1 নম্বর পয়েন্টটি হলো, চার্লস উড 1854 সালে এই প্রতিবেদনটি তৈরি করেন, যা ভারতের শিক্ষা ব্যবস্থার কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর পয়েন্টটি, এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য একটি সংগঠিত স্তর ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়। উডের প্রতিবেদন অনুসারে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উপর জোর দেওয়া হয়
এবং ইংরেজি ও স্থানীয় ভাষায় সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। এরপরে দেখো 4 দাগের, তো নারী শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ দিক হিসাবে উল্লেখ করা হয়। 5 নম্বর পয়েন্টে দেখো, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়, যার ফলে 1857 সালে কলকাতা, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ধর্মনিরপেক্ষ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষা ব্যবস্থাকে নির্দিষ্ট ধর্মীয় প্রভাবমুক্ত রাখা যায়। 7 নম্বর পয়েন্টে দেখো, শিক্ষাকে আরও কার্যকর করতে পরিদর্শক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়, যা শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে ভূমিকা রাখে। এরপরে দেখো 8 নম্বর পয়েন্টটি, উডের প্রতিবেদনে ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও এটি ব্রিটিশ স্বার্থ রক্ষায় তৈরি করা হয়েছিল এবং সাধারণ জনগণের শিক্ষা বিস্তারে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। তো এরপরে আলোচনা করব 4-এর 3 নম্বর কোশ্চেনটি, বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান এই 3টি শব্দ রাজনৈতিক সামাজিক পরিবর্তনের প্রসঙ্গে ব্যবহৃত হলেও এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আবার রয়েছে। যেমন বিদ্রোহ, তো বিদ্রোহ সাধারণত শাসক বা কর্তৃপক্ষের বিরুদ্ধে সংগঠিত বা অসংগঠিত অসন্তোষ ও প্রতিরোধ বোঝায়, যা অনেক সময় ব্যর্থ হতে পারে, যেমন সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। তো 2 নম্বর, বিপ্লব হলো একটি মৌলিক পরিবর্তন যা শাসন ব্যবস্থা, সমাজ ও অর্থনীতির আমূল পরিবর্তন ঘটায়, যেমন ফরাসি বিপ্লব, রাশিয়ান বিপ্লব ইত্যাদি। এরপরে 3 নম্বর পয়েন্টে দেখো, অভ্যুত্থান বলতে আমরা কী বুঝি। তো সাধারণত হঠাৎ সংগঠিত সামরিক বা রাজনৈতিক ক্ষমতা দখলের প্রচেষ্টা, যা অনেক সময় একটি ছোট্ট গোষ্ঠী বা সেনাবাহিনীর মাধ্যমে সংগঠিত হয়, যেমন 1975 সালের বাংলাদেশের সামরিক অভ্যুত্থান ঘটেছিল। তো এরপরে দেখো 4-এর দিকে, বিদ্রোহ স্থানীয় বা আঞ্চলিক হতে পারে, কিন্তু বিপ্লব সাধারণত বৃহৎ মাত্রার ও দীর্ঘমেয়াদী পরিবর্তন আনে। তো অভ্যুত্থান সাধারণত বিস্ময়কর ও দ্রুত ঘটে, যেখানে ব্রিটিশ দীর্ঘস্থায়ী হতে পারে, আর বিপ্লব সমাজ ও শাসন ব্যবস্থার মূল কাঠামো বদলে ফেলে। তো 6-এর দিকে দেখো, বিদ্রোহ অভ্যুত্থান অনেক সময় সফল না হলেও বিপ্লবের সফলতা দীর্ঘমেয়াদে সামাজিক রাজনৈতিক পরিবর্তন আনতে পারে। অভ্যুত্থান মূলত রাজনৈতিক ক্ষমতা দখলের উপর কেন্দ্রীভূত বিদ্রোহ হতে পারে সামাজিক ও অর্থনৈতিক কারণে। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব বিভাগ উম। তো বিভাগ উম এখানে 15 বা 16টি বাক্যে উত্তর দিতে হবে। তো প্রথম কোশ্চেনটি হলো, আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থটির গুরুত্ব বিশ্লেষণ করো। তো এখানে 3টা কোশ্চেন আছে। তো 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যেমন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব। সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাস লেখার অন্যতম প্রধান উৎস, কারণ এগুলো প্রামাণ্য, বিশদ ও প্রাসঙ্গিক তথ্য প্রদান করে। তো এরপরে দেখো 1 নম্বর পয়েন্টটি দেখো, প্রশাসনিক ও আইনগত নথি ব্রিটিশ আমল তৈরি করে। সরকারি আদেশ, নীতি নির্ধারণ সংক্রান্ত নথি, যেমন ভারত শাসন আইন 1935 ইতিহাস গবেষণার গুরুত্বপূর্ণ উপাদান। 2 নম্বর পয়েন্টে রাজনৈতিক ও সামরিক রিপোর্ট, যেমন বিদ্রোহ প্রতিরোধ, যেমন 1857 সালে সিপাহী বিদ্রোহ সরকার সংক্রান্ত সরকারি রিপোর্ট ইতিহাসের বিশ্লেষণে সহায়ক। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক তথ্য। তো ভূমি কর, রাজস্ব নীতি, বাণিজ্য সংক্রান্ত নথি ব্রিটিশ শোষণের চরিত্র বোঝাতে সাহায্য করে। তো 4 নম্বর পয়েন্টে সামাজিক সংস্কার ও শিক্ষা বিষয়ক দলিল। বিদ্যাসাগর, রাজারামমোহন রায় প্রভৃতির সংস্কার আন্দোলনের সরকারি প্রতিক্রিয়া জানা যায়। 5-এর দাগে দেখো, বিচার ব্যবস্থার দলিল, রাজনৈতিক বন্দীদের বিচার, বিভিন্ন মামলার রেকর্ড, যেমন মহাত্মা গান্ধীর বিরুদ্ধে মামলা, আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করে। এরপরে দেখো 6-এর দাগের, ব্রিটিশ আমলের সরকারি চিঠিপত্র ও প্রতিবেদন, যেমন মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট, সাইমন কমিশন রিপোর্ট ভারতীয় জাতীয় আন্দোলন বুঝতে সহায়তা করে। এরপরে দেখো 7-এর দাগের, সংবিধান প্রণয়নের দলিল। তো 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন ও সংবিধান প্রণয়নের আলোচনা স্বাধীনতা পরবর্তী ভারতের রূপরেখা স্পষ্ট করে। এরপরে দেখো সীমাবদ্ধতা আছে। তো সরকারি নথিপত্র ব্রিটিশ শাসনের দৃষ্টিকোণ থেকেও রচিত
ফলে কখনো কখনো পক্ষপাত দুষ্ট হতে পারে। সাধারণ মানুষের মতামত ও লোকায়ত ইতিহাস এতে সীমিতভাবে প্রতিফলিত হয়। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থটি গুরুত্বপূর্ণ, কারণ 70 বছর বইটি বিপিনচন্দ্র পাল রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, যা আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। এরপরে 1 নম্বর পয়েন্টটি দেখো, একজন জাতীয়তাবাদের প্রতিকৃত ও প্রত্যক্ষদর্শী দৃষ্টিভঙ্গি। তো বিপিনচন্দ্র পাল সরকারি জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তার লেখা প্রথম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ। তো ভারতীয় 2 নম্বর পয়েন্টটি দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের বিবরণ। তো তিনি বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যা তার বইয়ে বিশদভাবে বর্ণিত হয়েছে। এরপরে দেখো 3 দাগের 3 নম্বর পয়েন্টটি ব্রিটিশ শাসনের সমালোচনা। তো এই গ্রন্থে ব্রিটিশ শাসনের শোষণ, দমননীতি ও অর্থনৈতিক নিপীড়নের বিরুদ্ধে লেখকের পর্যবেক্ষণ রয়েছে। 4 দাগের বাঙালি সমাজের পরিবর্তন। তিনি বাঙালি সমাজের সামাজিক ও রাজনৈতিক বিবর্তন সম্পর্কে গভীর বিশ্লেষণ করেছেন। এরপরে দেখো 5 দাগে ধর্মীয় রাজনীতি ও সমাজের সংযোগ। পয়েন্ট একটা, তো তিনি ধর্মের ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনার বিকাশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এরপরে এখানে অনেকগুলি পয়েন্ট তোমাদের সাথে তুলে ধরা হয়েছে, তো তোমরা এই পিডিএফটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। তো 6 দাগে দেখো বহুমুখী অভিজ্ঞতা। তো বিপিনচন্দ্র পাল একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক ছিলেন, তাই তার গ্রন্থে সমসাময়িক ভারতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিশ্লেষণ পাওয়া যায়। এরপরে দেখো 7 দাগের পয়েন্টটি, তো স্বরাজ ও উগ্রপন্থার ধারণা। তো তিনি গণ আন্দোলনে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ও চরমপন্থার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তো 8 দাগে দেখো ঐতিহাসিক ও রাজনৈতিক গবেষণার জন্য মূল্যবান দলিল। গবেষকরা তার লেখাকে ঐতিহাসিক ও রাজনৈতিক চেতনার স্বতঃস্ফূর্ত দলিল হিসেবে ব্যবহৃত করে থাকেন। এরপরে দেখো উপসংহার। তো উপসংহারে বলা যায় যে সরকারি নথিপত্র ব্রিটিশ প্রশাসনের দৃষ্টিকোণ থেকে ইতিহাসের প্রমাণ্য দলিল হলেও 70 বছর বইটি জাতীয়তাবাদী আন্দোলনের অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশ্লেষক হিসেবে কাজ করে। দুটো মিলিয়ে ভারতের ইতিহাস চর্চাকে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলে। তো একটু তোমার নোটটা এখানে দেখে নিও, আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি একবার চেক করে আসতে পারো। আর যারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এরপরে 5-এর 3 নম্বর কোশ্চেনটি, তো নীল বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের ফলাফল। তো এখানে সুন্দর করে সাজানো আছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। তো এইভাবে আমরা লিখব, নীল বিদ্রোহের কারণ দেব। এখানে 1 নম্বর পয়েন্ট আছে জোরপূর্বক নীল চাষ, আর 2 নম্বর আছে অন্য ফসল চাষে বাধা, 3 নম্বর পয়েন্ট অত্যাচার ও নিষ্ঠুরতা, 4 নম্বর পয়েন্ট ন্যায্য মূল্য না পাওয়া, 5 নম্বর ঋণের ফাঁদে প্রশাসনের নিষ্ক্রিয়তা, 6 নম্বর পয়েন্ট 7 নম্বর পয়েন্ট সামাজিক অসন্তোষ। এরপরে নীল বিদ্রোহের ফলাফল। তো এখানে 8 নম্বর পয়েন্টে দেখো ব্যাপক প্রতিরোধ, সমাজের বিভিন্ন স্তরের সমর্থন, 9 নম্বর পয়েন্ট। এরপরে 10 নম্বর পয়েন্ট দেখো সাহিত্য সংবাদপত্রের প্রতিক্রিয়া, 11 নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের তদন্ত, 12 নম্বর নীল চাষ কমে যায়, 13 নম্বর বিকল্প কেন্দ্রের উত্থান, 14 নম্বর ভবিষ্যৎ কৃষক আন্দোলন ও অনুপ্রেরণা, 15 নম্বর জাতীয়তাবাদের বিকাশ, আর 16 নম্বর হলো উপসংহার। ওকে, তো এইভাবে আমরা সুন্দর করে এখানে নোটগুলো সাজানো আছে, তো তোমরা পিডিএফ থেকে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাপি নেক্সট ডে।